দুটো দিন ভিডিও বানাতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো যাই হোক, সেই প্রবলেম এই মুহূর্তে কেটে গেছে, ঠিক আছে সব কিছু। তো আবারও ভিডিও নিয়ে ফিরছি। আর কোনো জায়গাতেই কোনো রকম ভিডিওই নিয়ে আসা হয়নি, সরি টু সে। এবার থেকে অবশ্যই আসবে, সব জায়গাতেই ভিডিও আসবে। কিন্তু আজকে ভিডিও যে টপিকটা রয়েছে সেটা খুব লেন্দি বা খুব এলাবোরেটিভ ওয়েতে না হলেও একটু অন্য ধরনের কনটেন্ট রয়েছে, একটু অন্য ধরনের টপিক রয়েছে। বেশ কিছু ম্যাটার শেয়ার করা রয়েছে, বেশ কিছু ইন্টারনাল আপডেটস বা ইন্টারনাল ডিসকাশন যা কিছু মোটামুটি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, সেটা যা আভাস মিলছে, স্পেশালি এটা তো একদম হার্ডকোর ফাইনাল ডিসিশনস নয়, বেশ কিছু আভাস পাওয়া যাচ্ছে। সেই আভাসটা অ্যাকচুয়ালি শেয়ার করতে মানে করার জন্যই এই ভিডিওটা স্পেশালি। মেনলি মোহনবাগান, হোসে মলিনা এবং আপকামিং যা কিছু ফিউচারিস্টিক ব্যাপার রয়েছে সেইগুলো নিয়ে এই ভিডিওটা। দেখো, ভিডিওর প্রথম পার্টে আমি যেই জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে হোসে মলিনা এবং এই সিজনটা একদমই কিন্তু খুব ভালোভাবে শুরু হয়নি। ডুরান্ড কাপে আমরা দেখেছিলাম যে মোহনবাগানের থেকেও বেশি হোসে মলিনা তিনি স্ট্রাগল করছিলেন। এটা নিয়ে বারবার কথা বলেছি যে তিনি একটা লম্বা সময় অবধি ফুটবল কোচিং থেকে দূরে ছিলেন, তিনি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, ফুটবল সিস্টেমটাকে তিনি কাছ থেকে ডেফিনেটলি দেখেছিলেন, কিন্তু কোথায় দেখেছিলেন না স্পেনের মতো ন্যাশনাল টিমের সাথে তিনি সেই ফুটবলটাকে পুরোপুরিভাবে কন্ট্রোলের দায়িত্বে ছিলেন, তিনি দেখেছিলেন। এবার কোচিং থেকে দূরে থাকা মানে ফিল্ডে যে কাজগুলো হচ্ছে সেখানে কিছুটা স্ট্রাগল করতে হবেই যে কোনো কোচকে। আর তার থেকেও বড় কথা যে তিনি যে সিস্টেমে বা যে এনভায়রনমেন্টে কাজ করছিলেন লাস্ট 7 বছর ধরে, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান ফুটবলটা অনেক যোজন মাইল দূরে। এবার সেখানে দাঁড়িয়ে তাকে স্ট্রাগল করতে হয়েছে। প্রথমে যে ফুটবলে চেঞ্জটা হয়েছে সেটা ইন্ডিয়ান ফুটবলে যতটুকু চেঞ্জ হয়েছে সেটা তার ধরতে একটু সময় লেগেছে। নাম্বার টু, যে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা থাকে বা লেভেলটা থাকে সেটাকে জাজ করে, সেটাকে আন্ডারস্ট্যান্ড করে তার মতো করে স্ট্র্যাটেজি তৈরি করতে সময় লেগেছে। এবং সেই কারণে আমরা দেখেছি যে মোহনবাগান এবং অবশ্যই হোসে মলিনা স্পেশালি ডুরান্ড কাপে কিন্তু ভীষণভাবে স্ট্রাগল করেছে। আমরা যে ইনসিডেন্টের কথাটা বারবার মনে রেখেছি যে নকআউটসে যে কটা ম্যাচ মোহনবাগান জিতেছিল তার প্রত্যেকটা কিন্তু ড্র হয়েছিল ফাইনাল হুইসেল বাজা অবধি। এবং তারপর পেনাল্টি শ্যুট আউটে যখন গেছিলো টিম, সেখানে ভিসেল কাইতের যে একটা বিরাট বড় পারদর্শিতা, সেখানে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু ফাইনালে রিচ করেছিল। কিন্তু সেখানে ফাইনালে গিয়েও আমরা দেখেছিলাম যে উইথ দ্য লিমিটেড টাইম, যতটুকু সময় ছিল তার মধ্যে মোহনবাগান ম্যাচ পার করতে পারেনি এবং আবারও সেই ম্যাচটা টাই ব্রেকারে যায় এবং সেখানে গিয়ে মোহনবাগান ফাইনালি হারে। এবং সেই হারটা ভীষণভাবে মোহনবাগান সমর্থকদেরকে পীড়িত করেছিল যে একজন এত বড় মাপের কোচ, এত ভালো একটা টিম, এত হাই প্রোফাইল কিছু সিগনেচার, এবং তারপরে দাঁড়িয়েও তিনি এইভাবে স্ট্রাগল করছেন। এবং তখন একটা প্রশ্ন ভীষণভাবে উঠেছিল, যেটা নিয়ে আমরাও কথা বলেছি, কথা বলতে তো বাধ্য হয়েছি, কেউ কথা বলেনি এরকম না, যে যদি এই সিচুয়েশনেই আসতো টিমের, তাহলে অ্যান্তোনিও লোপেজ হাভাস তাকে কেন রিনিউ করানো হলো না, তার কন্ট্রাক্টকে তাকে কেন নতুন করে আবারও কোচের দায়িত্ব দেওয়া হলো না, কেন বারবার করে অন্য বিষয় উঠে এলো যে তার এজ বা তার হেলথ, এগুলো বিভিন্ন ফ্যাক্টর, যেখানে আমরা কিছুদিন পরেই দেখলাম যে তিনি ইন্টার কাশির কোচ হয়ে গেলেন বা ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য তিনি অ্যাপ্লাই করেছিলেন। তো তখন প্রশ্ন উঠেছিল যে তাহলে হাভাস কি দোষ করেছিলেন? হাভাস তো আগের সিজনটাতে মাঝ পথে দায়িত্ব নিয়ে তিনি স্ট্রাগলিং টিমটাকে ফাইনালি চ্যাম্পিয়ন করেছিলেন, আইএসএল কাপ ফাইনাল অবধি নিয়ে গেছিলেন, একটা বিউটিফুল সিজন শেষ হয়েছিল, তিনি বোল্ড কিছু স্টেপস নিয়েছিলেন, তার ফলে মোহনবাগানে আলটিমেট সাকসেস এসেছিল। তাহলে হাভাস কেন নয়, কেন হোসে মলিনা এতদিন কোচিংয়ের বাইরে থাকা? প্রশ্ন তাকে নিয়ে উঠেছিল এবং একটা বড় অংশের মোহনবাগান সমর্থক তারা কিন্তু হ্যাপি ছিল না, বা যারা কমন নিউট্রাল ফুটবল মোটামুটি চর্চা করে তারাও কিন্তু বলেছিল যে হয়তো মোহনবাগানের এই ডিসিশনটা একদমই ঠিক হলো না, বিকজ মর্নিং শোজ দ্য ডে অনেকেই আমরা বলেছিলাম। কিন্তু যখন আইএসএল শুরু হলো, বিশেষ করে প্রথম দুটো ম্যাচ, তখন এই যে একটা টক যে মর্নিং শোজ দ্য ডে, এটা আরও বেশি করে জোরালো হয়ে গেল। কারণ প্রথম ম্যাচটাতে মোহনবাগান খুব স্ট্রাগল করেছিল, ঘরের মাঠে মুম্বাইয়ের কাছে একটা 3-3 ড্র, যেটা হয়তো মোহনবাগান হেরেও যেতে পারতো, যেভাবে মুম্বাই প্রেস করেছিল ম্যাচটাতে মোহনবাগান হেরেও যেতে পারতো। ঘরের মাঠে সেই হারটা আলটিমেট বাঁচে এবং 3-3 ড্র হয়। প্রথম ম্যাচে 3টে গোল কনসিড করা, দ্যাট ওয়াজ সো হিউজ। এবং সেকেন্ড ম্যাচটাতে অ্যাওয়ে ম্যাচে গিয়ে মোহনবাগান, ওয়ান অফ দ্য মোস্ট রাইভাল টিমস ইন
রিসেন্ট পাস্ট বেঙ্গালুরু এফসি তাদের কাছে 3-0 হারে, যেটা আরও একটা বড় কি বলবো আঘাত এনে দেয় মোহনবাগান সমর্থকদের উপরে, যে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে 6টা গোল কনসিড করছে একটা টিম। অ্যান্ড দ্যাটস ওয়ান রিয়েল, যে এই জায়গাটা কখনোই মোহনবাগান সমর্থকরা এক্সপেক্ট করতে পারেনি যে এতটা বাজে শুরু মোহনবাগান করতে পারে আন্ডার দিস সো মাচ হাই প্রোফাইল কোচ অ্যান্ড আইএসএল উইনিং কোচ। তো তখন কিন্তু মানে এটা আর ম্যাক্সিমামে ধরা ছিল না। প্রায় বলতে গেলে যে 90-95% মোহনবাগান ফ্যান্স যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, যারা মাঠে যায়, তারা প্রত্যেকে ভয়েস রেজ করে যে ইমিডিয়েট এই কোচকে সরাতে হবে, নতুন কাউকে দায়িত্ব দিতে হবে, দরকার হলে হাওয়াজকে ইন্টার কাশি থেকে তুলে নিয়ে আসতে হবে, মানে যাই হয়ে যাক না কেন। এখান থেকে মোহনবাগান এত হাই প্রোফাইল একটা টিম বানিয়েছে, সেখানে কোচ এইভাবে ফেল করছে, স্ট্র্যাটেজিক তার ভুল হচ্ছে, তিনি টাইমলি চেঞ্জ করতে পারছেন না, টিম কোথাও প্রেস করতে পারছে না, টিমের সেই উইনিং মেন্টালিটি খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাক টু ব্যাক একটা ম্যাচে মোহনবাগান ফাইনাল টাইমের মধ্যে জয় পাচ্ছে না, এটা কখনোই আর মেনে নেওয়া যায় না। এখান থেকে দাঁড়িয়ে একটা চেঞ্জ দরকার রয়েছে। এবং আমার তখনও সেই দিনগুলোর কথা মনে রয়েছে, আমি বারবার করে ভিডিওতে বা দু একটা চ্যানেলে লাইভে গিয়েও বলেছি যে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হচ্ছে, যে প্রবলেমটা মলিনার ক্ষেত্রে হচ্ছে, যে তিনি তার স্টার্টিং 11 সাজাতে ভীষণভাবে স্ট্রাগল করছেন। তিনি 4 ব্যাক সিস্টেমে যাবেন না 3 ব্যাক সিস্টেমে যাবেন, তিনি মাঝ মাঠে কী করবেন, ফরেনারদেরকে কীভাবে তিনি ইউটিলাইজ করবেন, বারবার কথা হয়েছে। এবং সেই সময়টাতে দাঁড়িয়ে যখন একটা বড় অংশের মোহনবাগান সমর্থক তারা আর চাইছিল না, তখন যে হোসে মলিনা নিজেকে চেঞ্জ করতে শুরু করে দিয়েছিলেন, সেটার একটা আভাস কিন্তু পরের ম্যাচগুলো থেকে আমরা এবার পেতে শুরু করি, যে আস্তে আস্তে কোথাও মোহনবাগান এবার একটা ছন্দে ফিরতে শুরু করেছে, মোহনবাগান এবার জিততে শুরু করেছে, মোহনবাগান একটা ডমিনেশন আনতে শুরু করেছে, ডিফেন্সে একটা সলিডিটি আসতে শুরু করেছে, মাঝ মাঠে ভীষণভাবে একটা মোবিলিটি এসে গেছে, ফরওয়ার্ডের প্লেয়াররা গোল পাচ্ছে, এবং কোথাও একটা স্ট্র্যাটেজি ফলো করে মলিনা এবার এগিয়ে যাচ্ছেন, 4 ব্যাক সিস্টেমে তিনি টিমকে নিয়ে গেছেন। এবং তারপরে মোহনবাগান টানা অনেকগুলো ম্যাচ, অনেকগুলো সপ্তাহ, অনেকগুলো মাস কিন্তু হারেনি, আবারও হারের ধাক্কা মোহনবাগানকে সামলাতে হয় একদম সোজা গিয়ে এফসি গোয়ার কাছে। এবং এর মাঝখানে আরও একটা বড় ঘটনা ঘটে, যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 সেখানে একটা বড় রকমের মেসি সিচুয়েশন হয়ে যায়, এবং সেখানে মোহনবাগানকে সাইডলাইন করে দেওয়া হয়। তো যাই হোক, এই ধরনের বিভিন্ন যখন ঘটনা ঘটছিল, এবং আস্তে আস্তে যখন মলিনা নিজের ছন্দ খুঁজে পেয়েছিল, মোহনবাগান নিজের ছন্দ খুঁজে পেয়ে গেছিলো, তখনও মোহনবাগান সমর্থকরা আর পেছন ফিরে তাকাননি যে পেছনের দিকে কি হয়ে গেছে, সামনেটা অনেক বেশি সুন্দর আসছিল। এবং এটা কোথাও মিথ্যে প্রমাণ হয়ে গেছিলো যে অলওয়েজ মর্নিং ডাজন্ট শো দ্য ডে, মর্নিং সবসময় দিনটা কিন্তু দেখায় না, কখনো কখনো সকাল খারাপ যেতে পারে, তার মানে এই নয় যে দিন পুরোটা খারাপ যাবে। সেটা মোহনবাগানের ক্ষেত্রে হয়েছিল। এবং ফাইনালি মোহনবাগান ব্যাক টু ব্যাক সিজনে আইএসএল লিগ শিল্ড উইন করেছে, চ্যাম্পিয়ন হয়েছে। এবং সবথেকে বড় কথা, যে টিমটা প্রথম দুটো ম্যাচে 6টা গোল কনসিড করলো, তারা পরের 22টা ম্যাচে এতটাই কম গোল কনসিড করলো যে সেটা অন্ততপক্ষে আইএসএলের রেকর্ড হয়ে দাঁড়ালো, এবং অবশ্যই ক্লিন শিটের নিরিখে আইএসএলের রেকর্ড হয়ে দাঁড়ালো লিগ স্টেজের ভিত্তিতে, পার্সেন্টেজের ভিত্তিতে, সব দিক থেকে। এবং মোটামুটি ভিশাল কাইত আগের করা নিজের রেকর্ডকে, গুরপ্রীত সিং সান্ধুর রেকর্ডকে, সবটাকেই ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করলো। তো মোহনবাগানের একটা কোথাও প্রপার ডমিনেশন আমরা আফটার 24 ম্যাচেসে দেখলাম। এবং এখান থেকে দাঁড়িয়ে আর নতুন করে পেছনের দিকে ভাবার কিছু নেই, এবার সামনের দিকে যা কিছু ভাবার, যে কটা ম্যাচ মোহনবাগান এই সিজনে আর খেলবে, সেখানে অবশ্যই উইনিং মোমেন্টামটা থাকবে, এবং ম্যাক্সিমাম ট্রফি জিতে মোহনবাগান সিজন শেষ করবে। এটা আপাতত মোহনবাগান সমর্থকদের এক্সপেকটেশনের লিস্টে টপে চলে গেছে। এবার আসা যাক সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট এটাই যে 2024-25 তো ঠিক আছে, চলো মেন যেটা টাইটেল সেটা মোহনবাগান গ্র্যাব করে নিয়েছে। আর আমি বারবার যেটা বলি যে এরপরে যে টাইটেলগুলো রয়েছে সেটা পাশে ভীষণভাবে ডেকোরেট করবে লিগ শিল্ডটাকে, বা তার পরে বসবে, কিন্তু তার আগে তো অবশ্যই নেই, কারণ দিস ইজ দ্য হাইয়েস্ট টিম অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান ফুটবল, এবং সেটা কোথাও এএফসিতে সেকেন্ড টিয়ার কম্পিটিশনে মোহনবাগানকে জায়গা করে দিয়েছে। এবার হচ্ছে প্রশ্ন দ্বিতীয়, যে পরবর্তী সিজনে কি হবে, কি প্ল্যানিং চলছে। দেখো, প্ল্যানিং নাম্বার 1 সেটা হচ্ছে হোসে মলিনাকে আরও একটা সিজন ডেফিনেটলি রাখা হয়েছে, তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনের যা কিছু প্রসেস সেটা কমপ্লিট বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। 2025-26 সিজনে মোহনবাগানে হোসে মলিনা দায়িত্বে থাকতে চলেছেন, সেখানে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব বা কোনো রকম দ্বিতীয় চিন্তাভাবনা কিছু নেই। এবং তার সাথে আরও একটা
একটা সিজন অপশনাল কন্ট্রাক্ট এক্সটেনশন হতে পারে, এরকমও একটা চুক্তি কিন্তু তার মধ্যে থাকছে। অর্থাৎ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরপর 3টে সিজনে 2024-25, 25-26 এবং 26-27 আমরা মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্বে হোসে ফ্রান্সিসকো মলিনাকে দেখতে চলেছি এবং একটা কথা বিউটিফুল মুভমেন্ট তিনি অবশ্যই কাটানোর চেষ্টা করবেন ইন্ডিয়ান ফুটবলে মোহনবাগানের সাথে। এবার যেটা মেন ব্যাপার যে পরবর্তী সিজনে কেন আমরা বলছি যে মলিনা 2.0 ইজ মোর ডেঞ্জারাস, এর কয়েকটা স্পেশাল কারণ রয়েছে। নাম্বার 1 সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে তিনি স্ট্রাগলিং টাইমটা কাটিয়ে ওঠার পর যেভাবে ছন্দ খুঁজে পেয়েছেন এবং মোটামুটি একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে একটা প্রপার রিদিমের মধ্যে দিয়ে গিয়ে তিনি যেভাবে টিমকে সাকসেস এনে দিয়েছেন, এটা তাকে আরও বেশি করে ডেঞ্জারাস করে তুলবে। কারণ তিনি এর পরের সিজনটা যেখান থেকে শুরু করবেন সেটা কিন্তু ওয়ে মোর ডেঞ্জারাস হবে। তার প্রথম রিজনটা হচ্ছে যে তিনি বেশ কিছু চেঞ্জেস চেয়েছেন, যার মধ্যে প্রথম চেঞ্জটা হচ্ছে তিনি আপাতত যেটা শোনা যাচ্ছে যে বিশেষ করে এফসি টুর্নামেন্টকে সামনে রেখে তিনি দুজন বিদেশি এক্সট্রা টিমের মধ্যে রাখতে চাইছেন, যার মধ্যে একজন অবশ্যই হতে পারে যে নুনো রেইস, তাকে অত্যন্ত পছন্দ করেই তিনি নিয়ে এসেছিলেন এবং প্লেয়ারটা এতটাই ভালো যে পুরো সিজনটা মোহনবাগানের পুরো প্র্যাকটিস সিস্টেমের মধ্যে দিয়ে কাটিয়ে দিল এবং এইটুকু তার মধ্যে কখনোই কোনো রকম খবর লিক হয়ে আসেনি যে প্লেয়ারটা বাইরে চলে যেতে চাইছে, প্লেয়ারটা কন্ট্রাক্ট ভাঙতে চাইছে। একটা ম্যাচও প্রফেশনাল ফুটবলে না খেললেও কিন্তু প্লেয়ারটা মোহনবাগানের সাথে থেকে গেল। এবার দেখা যাক সুপার কাপে তাকে মোহনবাগান নাবায় কি নাবায় না সেটা পরের ব্যাপার, কিন্তু মেন যে জায়গাটা চলে গেল সেখানে কিন্তু নুনো রেইস কোনোভাবে মোহনবাগানের জার্সিতে মাঠে নামতে এখনো অবধি পারলো না। তো সেই নুনো রেইসকে সম্ভবত রেখে দেওয়া হতে পারে। তার যে সম্মানটা সে মোহনবাগানের ওপর দেখিয়েছে, ম্যানেজমেন্টের ওপর দেখিয়েছে, সেই সম্মানটা উল্টো দিকে দেখিয়ে তাকে রেখে দেওয়া হতে পারে এবং এর সাথে আরও একজন সেন্ট্রাল মিডফিল্ডারকে হোসে মলিনা কিন্তু চাইছেন এবং এই 8 জন বিদেশি প্লেয়ার নিয়ে তিনি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যাবেন, যেখানে তার কাছে কিন্তু অপশনস অনেক বেশি করে বেড়ে যাবে। যে তিনি যদি প্রথম থেকে 5 জন প্লেয়ারকেও মাঠে নামান, যেখানে ভারতীয় প্লেয়ারদের ওপর তিনি অনেক বেশি ভরসা করতে চাইবেন, তাহলে কিন্তু 3 জনের মতো বিদেশি প্লেয়ার তার হাতে বেঞ্চে থাকবে, যেটা অনেক বেশি ফাইটিং একটা সিচুয়েশন টিমকে তৈরি করে দেবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তিনি বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের আপগ্রেডেশন চেয়েছেন, পরিবর্তন চেয়েছেন বলবো না, তিনি স্কোয়াডটাকে আরেকটু বড় করতে চেয়েছেন, আরেকটু স্ট্রং করতে চেয়েছেন, আরেকটু ভারী করতে চেয়েছেন। এবার ব্যাপারটা এখানে একটাই প্রবলেম হতে পারে যে স্যালারি ক্যাপে যে ব্যাপারটা রয়েছে বা যারা সিনিয়র প্লেয়ার রয়েছে তারা কতটা গেম টাইম কম্প্রোমাইজ করে থাকতে চাইবে, সব কিছু ব্যাপার রয়েছে। সেই জায়গাটা মিটে গেলে স্কোয়াডটা কিন্তু বড় হতে চলেছে ইন্ডিয়ান প্লেয়ারদের নিরিখে। যেখানে শোনা যাচ্ছে যে তিনি রাইট ব্যাক চেয়েছেন, তিনি রাইট উইঙ্গার চেয়েছেন, তিনি অ্যাটাকিং মিডফিল্ডার চেয়েছেন, তিনি ডেফিনেটলি একজন সেন্টার ব্যাক চেয়েছেন, স্টপার চেয়েছেন, একজন আরও বেটার গোলকিপার চেয়েছেন, যাকে হয়তো কিছু আরও বেশি ম্যাচ গিফট করা যেতে পারে। কারণ ভিসেল কেইতকে যেটা মেন টার্গেট করা হবে যে আইএসএলের লিগ স্টেজটা এবং তার সাথে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, কারণ এই দুটো হচ্ছে সবথেকে ভাইটাল জায়গা। এই জায়গাতে ভিসেল কেইতকে পুরো 100% দেওয়া হবে এবং বাকি সময়টা যাতে মোহনবাগানের সেই মোবিলিটিও থাকে, মোহনবাগানের সেই স্টেবিলিটিও থাকে, তার জন্য আরও একজন বেটার গোলকিপার যে পরবর্তী সময়গুলোতে যে ম্যাচগুলো কি বলবো সেকেন্ডারি ইম্পর্টেন্ট মোহনবাগানের জন্য একটা সিজনে, সেখানে তাকে ইউজ করা হবে। এরকম কিছু চেঞ্জেস বা এরকম কিছু আপগ্রেডেশন তিনি চেয়েছেন, যেটা হয়তো মোহনবাগান ডেফিনেটলি ফুলফিল করার চেষ্টা করবে। এবং তার সাথে আরও যে জিনিসটা কোথাও গিয়ে হয়তো হোসে মলিনাকে আরও বেশি ডেঞ্জারাস করে তুলতে পারে, সেটা হচ্ছে যে বিভিন্ন কোচের থেকে নিজের যে একটা কি বলবো ভিশন রয়েছে বা নিজের যে একটা ফিলোসফি রয়েছে সেটাকে পুরোপুরি আলাদা করে দেখা। গোটা সিজন জুড়ে বহু মানুষ রয়েছেন তারা হোসে মলিনার যে খেলার স্টাইল সেখানে খুশি না। এই খুশি না থাকার একটা বিরাট বড় রিজন রয়েছে, সেটা হচ্ছে একটা কোচ যদি একটা সিঙ্গেল প্যাটার্নে এগিয়ে যায় তাহলে তার একটা প্রতি ম্যাচে আমরা খেলাটাকে বুঝতে পারি, ধরতে পারি বা তার ডমিনেশনটা দেখতে পারি, তার একটা অপোনেন্টকে কিল করার যে স্ট্র্যাটেজি সেটা দেখতে পারি, যেটা হয়তো একটা সময় ধরো যে সের্জিও লোবেরার ছিল বা লাস্ট সিজনে অ্যান্তোনিও লোপেজ হাভাসকে আমরা দেখেছিলাম মোহনবাগানের কোচ হিসেবে, যে কিল দ্য অপোনেন্ট, সেই স্ট্র্যাটেজি কিন্তু ডেফিনেটলি হোসে মলিনার নেই। সেই কারণে কাউকে তিনি প্লিজ করতে পারছেন না। এবার এই প্লিজ করা না করার উপরে কোনো কিছু ডিপেন্ড করছে না, কিন্তু তিনি যেটা করছেন তিনি সায়েন্টিফিক ওয়েতে বা সিস্টেমেটিক ওয়েতে তিনি টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যার মধ্যে মেন যেটা বিষয় যে স্ট্র্যাটেজিতে তিনি অপোনেন্টকে মাত করছেন। বিভিন্ন কোচ, বিভিন্ন টিম, বিভিন্ন রকম সিচুয়েশন, তিনি ডিফারেন্ট স্ট্র্যাটেজি ডিপ্লয় করছেন, তিনি ডিফারেন্ট গেম প্লে ডিপ্লয় করছেন। প্রতি ম্যাচে হয়তো আমরা দেখছি সেই একই প্লেয়ার খেলছে কিন্তু তাদের রোল বদলে যাচ্ছে। তিনি 11 জন প্লেয়ারকে
এখানে বলা ভালো যে 10 জন প্লেয়ারকে দায়িত্ব দিয়ে রাখেন যে গোল করতে হবে। তার টিমে কোনো ফিক্সড স্কোরার নেই যে তোমাকেই শুধুমাত্র গোল করতে হবে, পুরো দায়িত্বটা তোমার ঘাড়ের ওপরেই, এরকম ব্যাপার না। 10 জন প্লেয়ার তোমরা মাঠের মধ্যে খেলছো, যাকে হোক গোল করতে হবে, টিমকে আলটিমেট জেতাতে হবে। সেই কারণে আমরা দেখেছি যে একটা ম্যাচ সেখানে হয়তো মনে হচ্ছে আর হয়তো উইনিং পয়েন্টস আসবে না, সেখানে দাঁড়িয়ে একজন ডিফেন্ডার গিয়েও একটা বাইরে থেকে জোরালো ভলি মেরে গোল করে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যেখানে আমরা সুভাশিস বোসের একটা বড় উত্থান দেখেছি, তাকে আমরা এত গোল, এত অ্যাসিস্ট, এত ভালো ডিফেন্স করতে দেখেছি, এবং সেখানে দাঁড়িয়ে অলরেডি সবাই রেজ করতে শুরু করেছে নিজেদের ভয়েস যে শুভশিস বোসকে গোল্ডেন বল দেওয়া হোক, একজন ডিফেন্ডার যে ডিজার্ভ করে সব রকম পারফরমেন্স করে নিজের টিমকে চ্যাম্পিয়ন করার পরে গোল্ডেন বলটা পাওয়ার জন্য। তো এই যে একটা কোথাও সিস্টেমেটিক ওয়ে, এই সিস্টেমেটিক ওয়েটাই অন্যান্য কোচের থেকে কোথাও হোসে মলিনাকে আলাদা করেছে, এবং ডেফিনেটলি নেক্সট সিজনে হয়তো আমরা বেশ কিছু নতুন কোচ দেখতে পারি। এমন কিছু কোচ হয়তো আমরা পরবর্তী সিজনে তাদের টিম থেকে বাদ যেতে দেখতে পারি যে যারা কোথাও এতদিন ইন্ডিয়ান ফুটবলকে খুব ভালোভাবে সার্ভ করেছে, ইন্ডিয়ান ফুটবলে একটা ডমিনেশন রেখেছে। আমি এই মুহূর্তে নাম বলে মানে ভিডিও আর বড় করতে চাইছি না, এবং কেন সেটাও বলতে চাইছি না, কিন্তু আমরা দেখতে পারি এরকম অনেক সিনিয়র কোচ বা ভালো কোচ তারা সরে যাচ্ছেন। বিশেষ করে আমরা জানি যে এফসি গোয়ার দায়িত্ব থেকে ম্যানুয়েল মার্কোস রোকা তিনি সরে যাচ্ছেন, তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব 100% নিয়ে নেবেন, সেখানে আর 50-50 রোল থাকবে না। তো একজন বড় প্রোফাইল কোচ এখানে মলিনার অপোনেন্ট হিসেবে সরে যাচ্ছেন, অর্থাৎ যদি কেউ আসে তাহলে নতুন আসবে। আরও 2-4টে টিম থেকে নতুন কোচ আমরা দেখতে পারি, কিছু ইয়াং কোচকে আমরা প্রমোটেড হতে দেখতে পারি। তো এটা একটা বিরাট বড় জায়গা যে যেখানে হোসে মলিনা একটা বড় মাঠ পাবেন ডমিনেশন দেখানোর, একটা বড় মাঠ পাবেন। তার যে সিস্টেমটা রয়েছে, তার যে একটা প্রপার স্ট্র্যাটেজি রয়েছে, একটা মোমেন্টাম রয়েছে, একটা রিদিম রয়েছে, উইনিং একটা মেন্টালিটি হাই লেভেলের রয়েছে, সবটাকে অনেক বেশি করে ডিপ্লয় করার মতো, এবং সবটা থেকে আলটিমেট মোহনবাগানকেই সেই আবারও ব্যাক টু ব্যাক হ্যাট্রিক অফ চ্যাম্পিয়নশিপের পথে নিয়ে যাওয়ার জন্য, যেটা এর আগে বাংলার কোনো ক্লাবের ক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক লিগে হয়নি, সেটা মোহনবাগান ডেফিনেটলি করতে চাইবে। দেখা যাক সেটা হয় কি না, সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। হোসে মলিনার সিজন কত ভালো যায় 2025-26, সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। বাকিটা তোমাদের ওপিনিয়নও ম্যাটার করছে পুরো এই ভিডিওটা দেখার পর। অবশ্যই তোমাদের কমেন্টসগুলো দিতে থাকো, তোমাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অবশ্যই শেয়ার করো। ভিডিওটা দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।